শুভ সন্ধ্যা। রবিচক্র যে আমাকে আজকে তাদের এই সঙ্গীত চর্চা বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমি ধন্য এবং কৃতার্থ বোধ করছি। আমি সবিষয়ে খেয়াল করছিলাম যেরকম একটি শীর্ষক থাকা সত্ত্বেও এত মানুষ এখানে সমবেত হয়েছেন। এটা আমি দক্ষিণ কলকাতায় থাকি, পুরনো অঞ্চলে কালীঘাটে মন্দির সংলগ্ন এরিয়াতেই বলতে পারেন, কিন্তু আমি দেখি যে ক্রমশই কলকাতায় এই ধরনের সংস্কৃতি কমে আসছে। এবং একটা জগজম্প নামে গানের অনুষ্ঠান হয়, প্রত্যেক সপ্তাহেই হয় দুবার করে, কিন্তু তার সঙ্গে সঙ্গীত চর্চার কোনো যোগাযোগ থাকে না। বরং সম্প্রতি একটা টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়, তার সঙ্গে বেশি যোগাযোগ থাকে, কিন্তু সেখানেও নবীন শিল্পীরা বেশি সুযোগ পান না। হয়তো আমি যে পাড়ায় থাকি সেই পাড়াতেই রাত্রিবেলা খোলা আকাশের তলায় হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় নিয়মিত গাইতেন। কাজে আজকে এই ধরনের আলোচনায় উপস্থিত থাকতে পেরে আমার শৈশব স্মৃতি মনে পড়ছে। কিন্তু আমি মূল কথায় ফিরে আসি যে আমরা উত্তর স্বাধীনতা যুগে চলচ্চিত্র এবং সঙ্গীতের বিষয়ে কথা বলতে চাই, সেটাই প্রত্যাশিত। এখন যদি দ্রুত আমাদের বিষয়ে আসি, তাহলে দেখব এটা কিন্তু বাংলা সিনেমা এবং বাংলা সঙ্গীতের একটা বড় আত্মানুসন্ধানেরও জায়গা। অন্তত আমার পেছনে যেসব ছবি আছে, যেমন সত্যজিৎ রায়, তার পক্ষে এটা খুব বড় জায়গা। কারণ সত্যি কথা বলতে কি, তিনি এ বিষয়ে খুব চমৎকার একটা বক্তৃতা রাখতে পারতেন। কারণ তিনি যখন সিনেমা করেন তখন থেকেই তিনি সিনেমা এবং সঙ্গীতের সম্পর্ক নিয়ে এমন অবদান রেখেছেন বাংলা বৌদ্ধিক চর্চায়, যা নিয়ে আমরা বেশি কথা বলতে পারিনি। আমরা প্রসঙ্গক্রমে সে বিষয়ে কথা বলবো। আসলে যতদিন বাংলা ছবি নির্বাক ছিল, যতদিন আমার ছবিতে সবাক শব্দ আসেনি, ততদিন অবধি সঙ্গীত নিয়ে কথা বলার মানে হয় না। যদি এমন উদাহরণ প্রচুর যে নির্বাক ছবি চলছে, তার সামনে কিছু বাদক তারা বাজনা বাজাচ্ছেন বা কেউ কেউ গান করছেন। কিন্তু মূলত 1931 সালে যখন দেনা পাওনা ছবির মুক্তির মধ্য দিয়ে বাংলা ছবিতে শব্দ এলো, এবং তার এক মাস আগে হিন্দি ছবিতে দেশির ইরানি আড়া ছবিতে শব্দ এলো, তারপর থেকেই মূলত বাংলা ছবি এবং সাধারণভাবে ভারতীয় ছবির চেহারা পাল্টে গেল। শব্দ এলো, সুতরাং গানও এলো, বিশেষত বাঙালিদের ক্ষেত্রে। এই যে গান এলো, এই গান কিভাবে এলো সেটা একটা জরুরি জিনিস। আজকে আমরা সেটা বুঝতে পারি না, কারণ তখনকার দিনে প্লেব্যাক সিস্টেম ছিল না। অর্থাৎ আমি কথা বলছি বা আমি গাইছি, কিন্তু আমার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়কে মিলিয়ে দেওয়া হচ্ছে, এমন কোনো ব্যবস্থা ছিল না। প্লেব্যাক সিস্টেমের উৎপত্তিই হয়নি। সেই উৎপত্তি অনেক পরে মুকুল বসু করবেন। তারপর থেকে আমরা যে যুগে প্রবেশ করব সেটার কথা। এখন সে যুগের যিনি প্রধান প্রযোজক, এবং আমাদের বলার কথা যে তখন সিনেমার রাজধানী বম্বে না, কলকাতায় ছিল স্যার বি.এন. সরকার, বীরেন্দ্রনাথ সরকার, তৎকালীন অ্যাডভোকেট জেনারেল স্যার এন.এন. সরকারের সিভিল ইঞ্জিনিয়ার পুত্র। তিনি যে সিনেমার জগতে এসেছিলেন সেটা দৈবাত। তিনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে মিত্রা সিনেমা, যেটা আগে চিত্রা ছিল, সেই সিনেমার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। কারণ সিনেমার ভবনটি তিনি তৈরি করেছিলেন। কিন্তু কলকাতা শহরের মেয়র সুভাষচন্দ্র বসু সেই বাড়ির উদ্বোধনকালে একটি প্রচণ্ড উদ্দীপক ভাষণ দেন যে বাঙালিদের আরো করে সিনেমা তৈরি করা দরকার, কারণ দেশাত্মবোধ চড়ানোর ক্ষেত্রে সিনেমার বিরাট ভূমিকা। এবং স্যার বি.এন. সরকার থাকতেন সুভাষ বসুর বাড়ির ঠিক উল্টো দিক, এবং সুভাষ বসু ওকে খুকু নামে ডাকতেন। এবং খুকু কোনো ছেলের নাম, এটা একটু অপ্রত্যাশিত, কিন্তু সুভাষ বসুর বহু চিরকুট আছে খুকু দেখা করে এইভাবে। ফলে বি.এন. সরকারের নাম খুকু হয়ে যায়। বি.এন. সরকার সুভাষবাবুর দ্বারা উদ্দীপিত হয়ে ছবির জগতে সম্পূর্ণ আত্মনিয়োগ করেন। বিখ্যাত নিউ থিয়েটার স্টুডিওর পত্তন হয়, ওই হাতের শুরুওয়ালা। এখন এই কথাগুলো বলছি এই কারণে যে আমরা 1947 সালের পরবর্তী কথা বলবো, কিন্তু শুরু করবো 1932 সাল দিয়ে। কারণ তখন থেকেই বাংলা সিনেমা সুরে এবং গানে প্লাবিত হয়। আমাদের প্রথম ব্লকবাস্টার ছবি এই বি.এন. সরকারের স্টুডিও থেকে তৈরি হওয়া, তার নাম চণ্ডীদাস, 1932। আপনি বুঝতেই পারছেন যে চণ্ডীদাসকে নিয়ে যদি কোনো ছবি হয়, তাহলে সখী কেবা শোনা এলো শ্যামনাম, কীর্তন ইত্যাদি
প্রচুর ছড়িয়ে থাকে। চণ্ডীদাস এবং রানী ধোয়ানি প্রেমের ক্ষেত্রে ছিল। তারপরের বছর 1933 সালে এই ছবিটা আপনারা টিভিতে দেখতে পারেন বা এখনো আছে, কিন্তু তার পরের ছবিটা এখনো নেই। তখন সেলুলার ছবি তৈরি হতো এবং এই যে সেলুলার নাইট্রাস বেসড বাঙালি তখন অবধি আমাদের কারোরই ধারণা ছিল না যে ছবি সংরক্ষণ করা যেতে পারে। বই যেমন সংরক্ষণ করার জন্য লাইব্রেরি বহুদিন আগে থেকেই আছে, তক্ষশিলাতেও ছিল, নালন্দাতেও ছিল, ন্যাশনাল লাইব্রেরিতেও আছে বা পাড়ায়ও আছে। সিনেমার সংরক্ষণের কোনো ধারণাই আমাদের ছিল না, এবং সিনেমা সত্যি কথা বলতে অনভিজাতদের জন্য অপেক্ষা। অবনীন্দ্রনাথ ঠাকুর 1929 সালে একটা সিনেমা লাইব্রেরি মানে সিনেমা বিষয়ক লেখার সংকলনের উদ্বোধন করতে গিয়ে বলেন যে এখন যখন সিনেমা এসেই পড়েছে আর তাকে আটকানোর উপায়ও নেই, তাহলে আমরা ভাবতে পারি যে সিনেমা বিষয়ে আলোচনাগুলো কিভাবে গুছিয়ে হতে পারে। সেই সুর কিন্তু এই যে বলছি 1933 সালে চিরকুমার সভা হলো। সে চিরকুমার সভায় কি কি গান হয়েছিল তা আমি জানি না, কিন্তু চিরকুমার সভা যে গান ছাড়া হয়নি তাই বলতে পারি। কিন্তু গানের যুগে বীরেন সরকার দুটো জিনিস বোঝেন এবং এই দুটোই খুব গুরুত্বপূর্ণ, যে বাঙালিরা তাদের সাহিত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সুতরাং সিনেমায় গল্প থাকতেই হবে। এবং তিনি তৎকালীন বড় বড় সাহিত্যিকদের সবাইকেই ভাড়া করে আনেন চিত্রনাট্য লেখার জন্য, যেমন প্রেমেন্দ্র মিত্র, যেমন প্রেমাঙ্কুর আতর্থী, যেমন সজনীকান্ত দাস, যেমন নজরুল ইসলাম ইত্যাদিতে। এবং এরা সংলাপ লেখায় বাংলা ছবির সংলাপ অনেক উন্নত হয়ে গেল। মানে এখন যেমন লাশ মারবো এখানে, লাশ করবো শ্মশানে, জাতীয় সংলাপ লেখা হলো না, এর থেকে অনেক উন্নত মানের সংলাপ লিখতেন শৈলানন্দ মুখোপাধ্যায় বা অন্যরা। দ্বিতীয় কথা, এই যে আমরা সিনেমাকে অনেকে বই বলি, এখানে অনেক পুরনো মানুষ আছেন যারা সিনেমাকে বই বলে। তার কারণ হচ্ছে যে তখন থেকেই আমাদের দেশে গরিষ্ঠতম জনসাধারণের ধারণা হলো যে সিনেমা মানে কি, সিনেমা মানে একটা ভালো সাহিত্যিক গল্পকে উত্তম চিত্রনাট্যে উদ্ধৃত করে দৃশ্য এবং শব্দ জুড়ে গান দিয়ে যদি পরিবেশন করা যায় তাহলেই তার সিনেমা হবে। এবং এর চূড়ান্ত প্রমাণ 1935 সালে প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়ার দেবদাস। আজ পর্যন্ত ভারতবর্ষে একটা উপন্যাসকে নিয়ে এত ছবি আর কখনো হয়নি। ভারতবর্ষের সমস্ত ভাষায়, পাকিস্তানে দেবদাস হয়েছে, দেবদাসের হয়ে কতবার হয়েছে শুনলে অবাক হবে, 27 বার। একটা উপন্যাস, শরৎচন্দ্রের একটা দুর্বল উপন্যাস 1918 সালে লেখা, সেটা 21 শতকেও বারবার অনুরাগ কাশ্যপ, সঞ্জয় লীলা বা চালিয়েরা হিন্দিতে করে যাচ্ছেন, বাংলায় দেবদাস বন্ধ হয়েছে, তো তাও দেবদাসের অনুকরণে নানা রকম চিত্রনাট্য লেখা হয়। এখন এই যে দেবদাস লেখা হলো, এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং গল্পটা যে 1937 সালে পিসি বড়ুয়া, মহারাজ কুমার প্রমথেশ চন্দ্র বড়ুয়া একটা ছবি করার সিদ্ধান্ত নেন, তার নাম মুক্তি। এই ছবিতে প্রথম রবীন্দ্রনাথের একটা কবিতায় সুর দিয়ে পঙ্কজ মল্লিক প্রমথেশ বড়ুয়াকে বলেন যে আমি এই গানটা গাইতে চাই, আপনি অনুমতি দিন। তাতে প্রমথেশ বড়ুয়া বলেন সাংঘাতিক কাণ্ড, কি করেছেন কি, রবীন্দ্রনাথের কবিতায় আপনি সুর দিয়েছেন। তো যাই হোক, ওরা দুজনে মিলে জোড়াসাঁকো যান। আর রবীন্দ্রনাথ প্রচণ্ড উদার মানুষ ছিলেন, রবীন্দ্রনাথ গানটা শুনতে চান এবং গানটা শুনে অনুমতি দেন যে ভালোই তো, বেশ ভালোই গিয়েছেন। যখন রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় তখন তাকে শুধু আমার গান, সাহানা যখন গায় তখন সেটা সাহানারও গান, রবীন্দ্রনাথের বিখ্যাত কথা। তো ফলে মুক্তিতে গান আরোপিত হল, এই যে দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়ার ইচ্ছা, এটা রবীন্দ্রনাথের সুর, পঙ্কজ মল্লিকের সুর। এই সিনেমাটা তারপরে প্রমথেশ বড়ুয়াকে রবীন্দ্রনাথ বলেন যে তুমি কি ছবি করেছো একটু শোনাও। শুনে উনি খুব খুশি হন। উনি বলেন বা হয়তো বেশ বাংলার বাইরের কথা আছে, এসব ছবি তুমি একটু মুক্তি নাম দাও। এই নামকরণও রবীন্দ্রনাথের, এবং সেইটাই প্রথম পুজোর ছবি। এই যে পুজোতে ছবি মুক্তি পায়, এ কিন্তু প্রথম 1937 সালে প্রমথেশ বড়ুয়ার মুক্তি ছবির অবিশ্বাস্য সাফল্য। আজকের যুগে বসে আমরা বুঝতে পারবো না মুক্তি কিরকম ছবি, বা দেখলে হয়তো আমাদের ক্লান্ত লাগবে। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় লিখিতভাবেই স্বীকার করেছেন যে তিনি সিনেমা জগতে আসার আগে 11 বার পরপর মুক্তি দেখেন। মুক্তি এই ধরনের জনপ্রিয় হয়েছিল। এবং এই যে মুক্তিতে আজ সবার রঙে রঙ মেশাতে হবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, এইসব গান, এগুলো কানন দেবী গান। তখনকার অভিনেতাদের যেহেতু প্লেব্যাক সিস্টেম শুরু হয়নি, একটা যোগ্যতা থাকতে হতো যে তাদের সুকণ্ঠী বা
মানে সুকণ্ঠের অধিকারী হতে হতো। যেমন কুন্দনলাল সাইরাজ, তিনি আদৌ বাঙালি নন, পাঞ্জাবি যুবক, কিন্তু অসম্ভব ভালো গাইতেন বলে বাংলা সিনেমায় একেবারে হেমন্ত মুখোপাধ্যায় জায়গা ছিলেন, এবং তার গান শোনেনি এমন সে যুগের বাঙালি কম। এবং এমনকি যারা অভিনয় জানতেন না, তাদের মধ্যে যারা ভালো গাইতেন, তাদের যেহেতু গাইতে হতো, তারা খুব জনপ্রিয় ছিলেন। যেমন মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দে, যিনি কানাকেষ্ট নামে পরিচিত, যেমন কাজী নজরুল ইসলাম, ভক্ত ধ্রুবর পরিচালক এবং গায়ক। কাজী নজরুল ইসলাম একটা ছবি পরিচালনা করেছেন, তার নাম ভক্ত ধ্রুব, এবং তাতে উনি অনেক গান গেয়েছিলেন, খুব ভালো গাইতেন, তারপরে সেটা খুব জনপ্রিয় হয়। এবং এই যে গান দিয়ে বাংলা ছবিকে মুড়ে দেওয়া এবং একটা গল্প রাখা, এই গল্পটা আমরা খুব হঠাৎ করে, মানে এটা করলে আরো অনেকক্ষণ সময় যাবে, কিন্তু আমরা মূল জায়গায় ফিরে আসি যে 1947 সালে কি হলো। 1947 সালে শুধু আমাদের স্বাধীনতা হলো না, সিনেমারও স্বাধীনতা হলো। কারণ এর আগে যেমন উদয়ের পথে, যেমন শেষ উত্তর, যেমন অপরাধী, এসব ছবি বিখ্যাত, কিন্তু এইসব ছবি তো আমরা এখন আর দেখি না। কিন্তু আমরা যে যুগের ছবি দেখতে অভ্যস্ত, সেই যুগটা শুরু হলো তাত্ত্বিকভাবে, পাণ্ডিত্যের দিক থেকে বা ইতিহাস চর্চার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। 1947 সালে সুকুমার তনয় ছবি, তিনি বললেন, কলকাতা ফিল্ম সোসাইটি পতন করে বললেন, in the year of India's independence, we formed the first film society in Calcutta, thereby shackling ourselves willingly to the task of disseminating film culture even amongst the intelligentsia. ইংরেজি প্রবন্ধটা ইংরেজি উদ্ধৃতি দিলাম। তাতে সত্যজিৎ রায় বলছেন, তখন অব্দি ছবি করেননি, ছবি করবেন আরো 8 বছর বাদে, পথের পাঁচালী মুক্তি পাবে, যে আমরা স্বাধীনতার বছরে কলকাতা ফিল্ম সোসাইটির পত্তন করলাম এই ভেবে, যেমনকি শিক্ষিত শ্রেণীর মধ্যেও চলচ্চিত্রবোধের অভাব আছে, সেই চলচ্চিত্রবোধটা তিনি ঢোকাবেন। সেই চলচ্চিত্রবোধটা কি? ধরুন তার জীবনের প্রথম প্রবন্ধ 1948 সালে লেখা, হোয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান ফিল্মস, ইংরেজিতে লিখতেন তখন সত্যজিৎ রায়। ভারতীয় সিনেমার দোষ কি? তাতে দোষের কথা আমি বলছি না, কারণ এটা সে আলোচনার জায়গা নয়। তখনই উনি ভারতীয় সঙ্গীত সম্বন্ধে একটা মন্তব্য করেছিলেন, সিনেমায় সঙ্গীতের ব্যবহার উনি পছন্দ করতেন না, অন্তত গীতরূপ, মানে যাকে আমরা গান বলি। কেন? ওর মূল যুক্তি ছিল যে সিনেমায় একটা ছন্দ থাকে, যে এডিট করা হয়, ছবিগুলো সাজানো হয়, এটা সবচেয়ে বেশি মিউজিক্যাল, এবং এই মিউজিক্যাল ছন্দ ভারতীয় রাগ সঙ্গীত মোটেই সিনেমার সঙ্গীতকে অনুকরণ করে না, তার মধ্যে বিমূর্ততা বেশি, এবং তা অনেক সময় সিনেমার বাইরে চলে যায়। উনি পছন্দ করতেন পাশ্চাত্য সঙ্গীত, দ্বিতীয়ত ওই যাকে বলে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সঙ্গীত, যেমন বেটোফেন, মোৎসার্ট, যাদের মধ্যে ম্যাসকিউলিন পুরুষ স্বর এবং ফেমিনাইন নারীর স্বর, এই দুটোর ঘাত প্রতিঘাতে নানা রকম স্বর প্রতিস্বর নির্মিত হয়। যেমন অর্কেস্ট্রায় আমরা দেখি একজন কন্ডাক্টর থাকে, সত্যজিৎ রায় সেরকম মনে করতেন যে সিনেমার পরিচালক একজন কন্ডাক্টর, তাকে এই মিউজিকের সূত্রে চিত্রনাট্যটা বাঁধতে হবে। যা সেরা প্রমাণ তিনি বলেন যে চারুলতাকে আমি মোৎসার্টের কাছ থেকে সবচেয়ে সাহায্য পেয়েছি, কারণ মোৎসার্টের স্বরলিপি খুলে রেখে চারুলতার চরিত্রলিপিগুলো করা। কিন্তু এই যে মতামত, সত্যজিৎ রায়ের মতামত এবং কলকাতা ফিল্ম সোসাইটির অধিকাংশ মানুষের মতামত, সেই মানুষরা কারা? তখনকার দিনের সিনেমাবোদ্ধারা, চিদানন্দ দাশগুপ্ত, বংশীচন্দ্র গুপ্ত, রাম হালদার, এরা সবাই, হরিসাধন দাশগুপ্ত ইত্যাদিরা। কিন্তু এর একটা সংখ্যালঘু মতামত ছিল, যাদের নিয়ে আমরা আজকে কথা বলব। সংখ্যালঘু মতামত সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ বন্ধু এবং বিখ্যাত বাঙালি সাহিত্যিক, তার লেখা কম পড়া হয় কিন্তু তাকে খুবই স্মরণ করা হয়, এখন তিনি কিংবদন্তি, কমল কুমার মজুমদার এবং তরুণ ঋত্বিক ঘটক। এরা দুজনেই বলেন যে সত্যজিতের এই মতামত সঠিক নয়। তার কারণ কমল কুমার মজুমদার এত দূর পর্যন্ত এগিয়েছিলেন যে তিনি বলেছিলেন যে বাঙালি এমনকি শ্মশানেও গান বলেন, তারপরে গান বাদ দিয়ে তার সিনেমাকে চিন্তা করা যায় না। আর ঋত্বিক ঘটক আপনারা জানেন 1955 সালে পথের পাঁচালীতে কোনো গানই নেই, একটা গানের অংশ দরকার ছিল, সেটা সত্যজিৎ রায়ের আবিষ্কার নয়, সেটা সত্যজিৎ নিজেই লিখেছেন। যে চুনিবালা দেবী তাকে পরামর্শ দেন যে আপনি হরিগীন দিন তো গেল সন্ধ্যা হলো লাগিয়ে দিন, আমি গাইব। তো সেটাকে আপনি গান বলতে পারেন না, গানটা পুরো হয় ওঠে। অপরাজিততে কোনো গান নেই। সত্যজিৎ রায়ের যে সেরা পর্ব 1955 থেকে 1964 সাল, তাতে উনি খুবই কম গান ব্যবহার করেছিলেন। কিন্তু আমরা চলচ্চিত্রের সঙ্গীত চর্চার ক্ষেত্রে দেখি এই যে মতামতটাকে আমরা নির্দ্বন্দ্বে গ্রহণ করবো, কারণ আমাদের প্রধান চলচ্চিত্রকার তা করেছেন,
তা সবসময় সত্যি নয়। কারণ ঋত্বিক ঘটক পয়লা বৈশাখ 1960 সালে একটা ছবি মুক্তি দিলেন যার নাম মেঘে ঢাকা তারা, খুবই জনপ্রিয় ছবি। তাতে রাগ হংসধ্বনি লাগি লাগান সখী প্রতিষ্ঠান তাকে এমনভাবে ছড়ানো হয়েছে যে ছবির উৎপত্তি, বিকাশ এবং নিষ্পত্তি এই পুরো গানটার মধ্যে, এই গানটার যে সূচনা, বিলম্বিত, লয়, এই সমস্ত গানটা এই ভারতীয় রাগ সঙ্গীত রাগ হংসধ্বনির মধ্যে এই ন্যারেটিভটা বিধৃত। অর্থাৎ তার যেমন সত্য ইতিহাসটা প্রতিমুক্ত। আমরা যখন এই গানের আজকে যে গানগুলো শুনবো, সেই গানের জগতে আসবো, তখন দেখবো যে খুব অজান্তে আমরা, আজকে আমি ওইখানে বসে ভাবছিলাম, যেটা প্রায় আমাদের এক ধরনের নির্জ্ঞান, এক ধরনের আনকনশাস থেকে আমরা করেছি, যে শ্রীযুক্ত উত্তম কুমার চট্টোপাধ্যায় যতদিন বাংলা সিনেমায় সক্রিয়, ততদিন বাংলা গানের স্বর্ণযুগ। দেখুন, অবাক ভাবে দেখবেন, উত্তম কুমার চট্টোপাধ্যায় আমাদের চোখের সামনে এলেন কবে ভেবে দেখুন। আপনি সকলেরই মনে আছে, তবু আমি বলতে চাই যে একাধিক ব্যর্থতার পরে তিনি প্রথম লোকচক্ষুর আকর্ষণ করতে সক্ষম হলেন 1952 সালের বসু পরিবার। আমাদের প্রথম সাধারণ নির্বাচন হয়েছে সেই বছর, আমাদের সংবিধান কার্যকরী হল 1952 সাল। উত্তম কুমার বসু পরিবারে প্রথম লোকের নজর কাড়লেন এবং উত্তম কুমার চলে গেলেন তবে অকালে। উত্তম কুমারের নিতান্ত অকালে মৃত্যু 1980 সাল। এই যে 1952 থেকে 1980, আপনি দেখবেন যে অজান্তে, যদি আমরা এখন বলি স্বর্ণযুগের গান, কোন স্বর্ণযুগ? কুন্দলাল সাইকেল যখন গেয়েছেন, বিশ্বদেব চট্টোপাধ্যায় যখন গেয়েছেন, আমরা না, তারা যথেষ্ট গুণী গায়ক, অসম্ভব গুণী গায়ক। যেমন আমার মা চুল আচ্ছাতে আচ্ছাতে গাইতেন এই যে এই গানটা, তো আমি বনফুল গো কানন বলা, তো এটা কি স্বর্ণযুগ? কিন্তু দেখবেন অধিকাংশ বাঙালি এটাকে বলে না। কোনটাকে বলে? এবার তরুণ মজুমদারের গল্প বলি। একদিন এই যে বাঙুর সিনেমার পেছনের যে সরকারি বাড়িটা, সেখানে আমাদের একটা ছোট মিটিং ছিল, ওই 4-5 জনের। তো তাতে একটা বিষয় আলোচনার জন্য, সেই মিটিংটা হয়ে যাওয়ার পরে বৃষ্টি পড়ছিল বলে তরুণবাবু বাইরে বেরোতে পারছিলেন না। তো উনি কথায় কথায় বলছিলেন যে আজকে মনে হয় স্মৃতিচারণ করতে গিয়ে ইম্পর্টেন্ট। উনি বলছেন, দেখুন সঞ্জয়বাবু, আমরা ভুল সময়ে জন্মেছি। আমি কেন? বলছেন যে হয় কি, এই যে আমরা ছবি বানিয়েছি, আপনারা এই নিয়ে কথাই বলেন না। আসলে পাশে যদি সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটক থাকেন, তাহলে আমাদের দিকে চোখ পড়ার কথাও পড়েও। বলেই উনি যেটা বললেন, এই গল্পটা এখানে আলোচ্য বিষয় না, বলেই যেটা তিনি বললেন, ধরুন আজকে যদি সতীনাথ এবং মানবেন্দ্র গাইতেন, তাহলে তাদের কি অবস্থা হতো? বলে নিয়ে উত্তর দিলেন যে আপনি ভাবুন, আমরা এগুলো প্রকাশ্যে বলি না, সতীনাথ বা মানবেন্দ্রর ধারে কাছে যেতে পারে এমন গায়ক আমি আমার চোখে পড়ে না। হেমন্তবাবু তো অন্য জিনিস, হেমন্তবাবুর সঙ্গে তো কোনো তুলনাই হয় না। ওকে তো গান গাইতে আমি দেখতাম এই মাত্র, আমার সিনেমা কখনো আমি ভাবিনি যে হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া হবে। এবং এই যে চরণ ধরিতে দিও আমারে, সেদিন হেমন্ত মুখোপাধ্যায় খুবই অসুস্থ, ওকে প্রায় জোর করে আনা হয়েছিল, উনি তারপরে দুর্দান্ত একটা গান গিয়েছিলেন। তো বলছেন হেমন্তবাবুর কথা আমি বলছি না, কিন্তু আপনি ভেবে দেখুন সতীনাথ মানবেন্দ্রকে আপনারা তেমন গুরুত্ব দিলেন না কেন? যদি আশেপাশে হেমন্তবাবু থাকেন, যদি মান্না দে থাকেন, যদি কিশোর কুমার থাকেন, যদি শ্যামল মিত্র থাকেন, তাহলে তো আমাদের মনেই হবে যে অখিলবন্ধু ঘোষ বা সতীনাথ বা মানবেন্দ্র গায়ক না। কিন্তু আজকে যদি গাইতেন তারা, তাহলে তাদের 50 মাইলের মধ্যে আসতে পারে এমন কোনো গায়ক নেই। জন্মানোটা ঠিক সময় করা উচিত, নিজের জন্মক্ষণ বুঝে ঠিক করা উচিত। এই প্রসঙ্গে বলি যে এই যে যুগটা আমরা কথা বলছি, এই যুগটাকে আমরা স্বর্ণযুগ বলছি। ও গানগুলো আমরা যা শুনবো, সবকটাই দেখবেন এক একটা গান একটা সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছে। শুধু যে আপনি ভাবলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়, কাবেরী বসু বা এরা, তা নয়। শুধু যে আপনি ভাবছেন যে পপুলার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটককে বাদ দিয়েও শুধু যে নির্মল দে, অগ্রগামী, অগ্রদূত বা অজয় কর, তরুণ মজুমদার, এরা বাংলা সিনেমাকে টানছেন তাই নয়। একটা গান কতদূর টানতে পারে আমি আপনাকে বলি, শেষ পর্যন্ত নামে একটা সিনেমা, তার নায়ক বিশ্বজিৎ এবং নায়িকা, কিছু মনে করবেন না, একটা লোকে খুব রাজনীতি সচেতন হয়ে গিয়ে খারাপ কথা বলে না,
মানে তেমন তাকিয়ে থাকার মতন নায়িকা নয় সুলতা চৌধুরী। আমরা আগেকার দিনে অনেক স্বাধীনতা নিয়ে বলতাম ভালো দেখতে নয়, আজকাল এটা বললে নারীবাদীরা খুব আপত্তি করেন যে এটা বলবেন না, পলিটিক্যালি ইনকারেক্ট কথা। সুলতা চৌধুরী এবং বিশ্বজিৎ সঙ্গে ছবি বিশ্বাস এবং গীতা দে, এরা পুরীর একটা সমুদ্রকে ব্যাকড্রপে রেখে সিনেমাটাকে অবিশ্বাস্য সাফল্য দিলেন। এখন যদি ছবিটাকে দেখেন আপনার মনে হবে ছবি বিশ্বাস ছিলেন, আপনার মনে হবে সিনেমায় দুটো ঘটনা ঘটেছে। এক অভিনয় করেছে দুজন, একজন সমুদ্র আর একজন হেমন্ত মুখোপাধ্যায়। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, বা এই বালুকা বেলায় আমি দেখেছিলাম, এই গানটা শোনার জন্য লোকে দিনের পর দিন ভবানীপুর থানার পাশে লাইন দিয়ে দেখেছে ছবিটা। আপনি ভাবুন বালিকা বধুর যে গানগুলো, এটা দ্বিজেন্দ্রলালের গান, বধূ এসেছি বধূ এসেছি এসেছি বধূ, এটা বিয়ের গান। এটা তনুবাবু যখন ব্যবহার করেছে 1965 সালে, তখন তনুবাবুর জন্য তনুবাবুকে বলতাম, আনন্দবাজার পত্রিকায় লিখেওছি তনুবাবুর মৃত্যুর পরে প্রথম শোক বার্তায়, যে তনুবাবু আমার ভূগোল পরীক্ষা খারাপ করে দিলেন, কারণ আমরা 1965 সালে ভূগোল বলতে দিতাম পরীক্ষা। তো এর সময় বালিকা বধূ দেখা হয়ে গেল, কারণ বালিকা বধূ দেখার পরে বুক এমন চিনচিন করে যে কোনো ভূগোল, কোনো ম্যাথ পয়েন্টিং, কোনো আজারবাইজান কিছু মনে থাকে না, শুধু মৌসুমী চট্টোপাধ্যায়ের না। এখন এই যে গানগুলো, তার সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, আপনি ভাবুন যে যত বড় বুদ্ধিজীবী হন আর যাই হোক, 1957 সাল কি সিনেমা, অজয়কর আলো করছেন এবং উত্তম কুমার, সবচেয়ে বড় কথা উত্তম কুমার কত বড় অভিনেতা দেখুন, যে যেখানে আমাদের, এমনকি আমারও এখানে মনে হবে আমি হাত পা নাড়া, লোকে বুঝুন যে আমি লোক যাদবপুরে পড়াই টড়াই এসব, উত্তম কুমার শুধু শুয়ে রইলেন, একবারে কোনো, আপনি দেখবেন কি অবিশ্বাস্য, একটা আঙুলও নাড়াননি। আর সুচিত্রা সেনের কোলে তার মাথা, এই সময় তো আঙুল নাড়ানোরই কথা, কিন্তু নাড়ালেন। এবং ব্যাকড্রপ খুব পুরনো, এখনকার দিনের মতো কম্পিউটারে সাজানো কিছু না, সেখানে গীতা দত্ত গাইলেন তুমি যে আমার। আপনি ভাবুন, এই তুমি যে আমার যে গেয়েছে, একবার যে শুনেছে সে বাঙালি হিসেবে শ্মশানে যাওয়ার আগে এই গানটাকে বলতে পারবে। এ নিয়ে আজকালকার ছেলেরা যেমন বলে না, কোনো কথা হবে না, এই গানটা ভালো না এই গানটা খারাপ, এই গানটা আরো কত ভালো হতে পারতো, এই গানটা কি, এ নিয়ে কোনো কথাই হবে না। কারণ এটা গীতা দত্ত ছাড়া কেউ গাইতে পারতেন আমাদের মনে হয় না, ওরকম পাতলা ওরকম কণ্ঠস্বর। আমি বিশেষজ্ঞর ভূমিকা নিচ্ছি না, কিন্তু আপনি ভাবুন একবার শুধু কানে কানে বলো তুমি যে আমার, এই কথাটা ছাড়া আর কে কি বলেছে। আমি কবি সুমনকে বলেছিলাম, কবি সুমন সাহেব লিখে হচ্ছেন একটি জায়গায়, যে একদিন একটা টিভি অনুষ্ঠানের পরে কবি সুমনকে সিগারেট খাচ্ছে, তখন সিগারেট খেতেন, আমি খুব বড় বোধহয় এই আপনার জুলাই মাসটা ছিল, হঠাৎ আমার বললো, মনে হলো আমি ওকে জিজ্ঞেস করি, দেখুন আপনি তো সহজ গানের কথা বলেন, আপনি শেষবার কবে কোন নারীকে বলেছেন আমি তোমাকে ভালোবাসি? আমরা এই কথাটা বলতে জানি না, বাঙালিরা না খুব সহজভাবে প্রেম জানাতে পারে না, আপনি ঘুরিয়ে টুরিয়ে জানান। এখন এই যে ঘুরিয়ে জানান, এই ঘুরিয়ে জানানো একবার শুধু কানে কানে বলো তুমি যে আমার, এর থেকে ভালো আর কে জানিয়েছে এই গান? বা ধরুন হেমন্ত মুখোপাধ্যায় কথা যদি বলা হয়, হেমন্ত মুখোপাধ্যায় সুগায়ক, এটা আমাকে বলার দরকার নেই। ঈশ্বর নিজে যদি বা সরস্বতী নিজে যদি কণ্ঠে এসে পাশ করেন, তাহলে হেমন্ত মুখোপাধ্যায় হয়, সবাই সব বাঙালি বিশ্বাস করে এবং এ নিয়ে আজ পর্যন্ত কোনো প্রশ্ন ওঠে। কিন্তু উনি তো ভাই দাঁড়িয়ে মানে কথা বলার মতন গান গাইতেন, এই যে তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, আপনি ভাবতে পারবেন না উনি আমার থেকে যত দূরত্বে তার থেকে কম দূরত্বে আমি এই গানটা ওকে গাইতে দেখেছি। উনি একেবারে যেভাবে কথা বলছেন আমার সঙ্গে সেভাবে গাইতেন, কিন্তু এই গানটা জনপ্রিয়তা হল, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, অনেক কথা মনে হয়ে এলো তুমি এলে। এতে হেমন্ত মুখোপাধ্যায়ের উচ্চারণ ছাড়া কি আছে? এই যে কেউ গাইতে গিয়ে ব্যর্থ হয়, তখন ওই কণ্ঠ নেই। এখন ছেড়ে দিন, বা যদি 1947 শুরুর সময় একেবারে ওই বছরে আমরা যদি ভাবি হেমন্ত মুখোপাধ্যায় প্রথম বাঙালিকে একেবারে দখল করে নিলেন,
যেমন ইংরেজরা দেশ ছেড়ে চলে গেল, হেমন্ত মুখোপাধ্যায় বাঙালিকে দখল করলেন কোন গান? কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনা, 47 সাল, সলিল চৌধুরীর সুর, সিনেমার গান না। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় কোথায় এত জনপ্রিয় হলে, এবং আমরা এই পপুলার গানগুলোকে কেন এত গুরুত্ব দিচ্ছি? এত সুগায়ক, অসম্ভব ভালো গায়ক। ধরুন যে গান, যে প্রেমের গান বলছি, এতেই যদি ভাবুন আপনি বসন্ত চৌধুরী রাত পোশাক পরে গাইছেন, বারান্দা দাঁড়িয়ে পেছন থেকে শুনছেন এই রাত তোমার আমার, এই গান দ্বিতীয়বার কেউ গাইতে পারে না, এই চেষ্টা করে হয় না। এসব ঈশ্বর নিজে যদি নেমে আসেন আগরপাড়ায়, দেখবেন হচ্ছে এই রাত তোমার আমার। এখন এই যে জায়গা, একে আপনি অস্বীকার করবেন কি করে? এই শুনে তো আমার মনে হয় যে এই গলাটা থাকলেই যে কোনো যে বয়সেরই হোক, আমার স্ত্রীরও বয়স 60 চলে গেছে, আমার বয়স তো 70 চলে গেছে, কিন্তু এখনো যে প্রেম নামক অনুভূতিকে গুরুত্বপূর্ণ মনে হয়, মাঝে মাঝে ভুল করে প্রেমে পড়ে যাই, তার কারণেই এইসব গান মনে পড়লেই প্রেমে পড়তে ইচ্ছে করে, তখন মনে হয় না দাঁত পড়ে গেছে। এখন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে কি করে ব্যাখ্যা করবো? কিন্তু ব্যাখ্যা করার উপায় আছে। আমরা একসময় মনে করতাম যে রবীন্দ্রনাথের গান ছাড়া আর যেসব গান হচ্ছে, বিশেষত সিনেমার গান, সিনেমার গানকে একটা হেয় করা, তাচ্ছিল্য করার একটা মনোভাব ছিল। অতি সম্প্রতি পপুলার জনপ্রিয় জিনিস নিয়ে যে গবেষণার উৎপত্তি হয়েছে, তাতে আমরা দেখি যে গানগুলো জনপ্রিয় হওয়ার বা জনমানসে থাকার একমাত্র কারণ সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় বা মান্না দে বা শ্যামল মিত্র নয়, এর সঙ্গে ইতিহাসেরও সম্পর্ক আছে। যেমন ধরুন 1955 সালে দুটো ঘটনা ঘটে। একটা ঘটনার কথা আমরা মনে রাখি, ছবিটা দেখি না, কিন্তু তাকে মনে রাখি। যেমন বিয়ের দিন ঠাকুরদাদার ফটো সাজানো হয়, ঠাকুরদাদাকে এমনি মনে থাকে না, বিয়েটি উপলক্ষে বোঝাতে হয় তো যে আমরা আকাশ থেকে পড়িনি, আমাদের ঠাকুরদাদা আছে। তো সেই রকম পথের পাঁচালী 1955 সালে আগস্ট মাসে মুক্তি পায়। এতে কোনো গান নেই, মিউজিক আছে। আর 1955 সালে পথের পাঁচালী মুক্তি পাওয়ার কিছুদিন আগে একটা ছবি মুক্তি পায়, সেটা সুপারহিট। তার গান হয়তো শুনবো, জানি না শুনবো কিনা। আসলে আমারই ব্যর্থতা, আমার বাড়িতে হঠাৎ একটা ডেঙ্গু হয়। আমি ভেবেছিলাম যে, আমাকে তন্ময়বাবু বহুবার বলেছেন যে আপনি কোন গানগুলো পছন্দ করছেন সেগুলো বললে ওরা সাজিয়ে দেবে। আমিও পারিনি, ওরা ওদের মতন গাইবেন। আমি জানি যা গাইবেন তা এত ভালো হবে যে আপনারা হবেন কেন এতক্ষণ একটা বকবকানি শুনছেন। এবার ধরুন হেমন্ত মুখোপাধ্যায় সাপমোচন, 1955 সালে সূর্য উত্তম সাপমোচনে দেখা দিলেন। তার আগে অগ্নি পরীক্ষায় কে তুমি আমারে রাখো অলকে লুকায় থাকো। এই যে সাপমোচনে দেখা দিলেন, সাপমোচনের গানগুলো হবে প্রায় জনমানুষের যে কথা, সেগুলো হেমন্তবাবু প্রকাশ করছিলেন। যেমন শোনো পৃথিবীর শোনো, প্রাণহীন এই নগরের রীতিকথা, প্রাণহীন শহরের রীতিকথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। আপনার যারা আগরপাড়ার পুরনো মানুষ, তারা বুঝতে পারবেন আগরপাড়া একটা বিরাট অংশ পূর্ববঙ্গ থেকে আসা। পশ্চিমবঙ্গের লোকজন আছেন, কিন্তু বিরাট অংশই পূর্ববঙ্গ থেকে এসে হঠাৎ বসে পড়লেন এই পুরো শিয়ালদা থেকে কৃষ্ণনগর। এই যে অবস্থা, দেশ বিভাগ হয়ে গেছে এবং একটা মুক্ত পৃথিবী। ধরুন ঋত্বিক ঘটকের বাবাই, যিনি জেলা শাসক ছিলেন, রাজশাহীতে কি বিরাট বাড়ি, যে বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, তাকে এসে ভবানীপুরের ছোট্ট একটা কোঠা বাড়িতে থাকতে হলো। তাদের যে ব্যথা, এবং এই যে চোখ খুললে জানলার বাইরে দিয়ে ক্ষেত দেখা যায় না, গাছ দেখা যায় না, কিছু দেখা যায় না। আজকাল আমরা অভ্যস্ত হয়ে উঠেছি যে কোলাস্ট্রল গেট দেখাই আমাদের নিয়তি, কিন্তু এককালে তো তা ছিল না। বাঙালির উচ্চতা ছিল, বাঙালির সেরা লেখকও 5 ফুট 11 ইঞ্চি উঁচু, বাঙালির চোখের সামনে ধান ক্ষেত বা পাট ক্ষেত, অশ্বত্থ গাছ বা বেল গাছ এসব থাকতো। তো এই যে ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা, এবং কলকাতায় এসে তার নিজেদের লোকেট করতে পারছেন না, নিজে বুঝতে পারছেন না কিভাবে থাকবেন, কিভাবে করবেন। এই গল্পটাই দেখবেন সাপমোচন। সাপমোচন কেন? একটা গান আলুস্কার গাইছিলেন, ছবিটা শুরু হয়, সেখানে একজন গায়ক তিনি জমিদারকে শোনাচ্ছিলেন, স্বকণ্ঠের গান। আলুস্কার সত্যিই গাইছিলেন গানটা উচ্চাঙ্গ সঙ্গীত, এবং তিনি অভিশপ্ত হন, কারণ তিনি গুরুকে অস্বীকার করেন,
আমি গল্পটা ছোট করে বলছি, এবং তাদের পরিবারে গান গাইলেই কেউ বিপদে পড়বে, প্রাণ হারাবে, সুতরাং গান গাওয়া হচ্ছিল না। উত্তম কুমার বিদ্রোহ করে শহরে এলেন এবং গান গাইলেন। কি গান? প্রথম গানটা দেখবেন, এই প্রথম এক গানের চড়ান্তর ঘটলো। আপনি তুচ্ছ করতে পারেন, কিন্তু এই জায়গাগুলোকে খেয়াল করেন যে আগে গায়ক শ্রোতার সামনে সরাসরি গাইলেন, এইবার হেমন্ত মুখোপাধ্যায় থ্রু দি এজেন্সি অফ উত্তম কুমার ঠোঁট মেলালেন, হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন। কিসে? এইরকম একটা যন্ত্র দেখা যাচ্ছে সিনেমায়, অর্থাৎ রেডিওতে গানটা ছড়িয়ে পড়ছে। গানটা কি গান? ঝড় উঠেছে ব্যাকুল বাতাস আজকে হলো সাথী। এই ঝড়টা পুরোপুরি রূপকধর্মী ঝড়। বাঙালির যে স্থির শান্ত জীবনযাপন তার উত্তর স্বাধীনতা পর্বে ভেঙে পড়ছে, বা আমরা কিন্তু বুঝতে পারছি না। এই যে বুঝতে পারছি না এবং আমরা ভাবছি সর্বনাশ আসন্ন, এই সর্বনাশটা কিভাবে জাতির উন্নয়নের সঙ্গে মিলে যাবে এবং আমরা আবার দাঁড়াতে পারবো। উত্তম কুমার এখানে শুধু নায়ক হিসেবে যখন গাইছেন তখন শুধু পপুলার হিসেবে কাজ করছে না। দেখবেন এই আতঙ্কটা তখন সর্বভারতীয় এই অর্থে যে রাজ কাপুর যখন C-420 বা আওয়ারা এই যে ছবি করছেন, যখন দিলীপ কুমার নীলকমল করছেন, যখন দেবানন্দ 50 দশকে এই তিনজন সেরা নায়ক বম্বে সিনেমা রাশ করেছেন, যখন শিবাজি গণেশন দাক্ষিণাত্যে, এবং যখন উত্তম কুমার বাংলায়, তখন এরা সকলেই একসঙ্গে এত সফল হচ্ছেন কেন? বাংলায় ভারতে কখনো একসঙ্গে এতগুলো নায়ক আসেননি যারা এত জনপ্রিয়। কেন? যারা প্রত্যেকেই মেলোড্রামাকে আস্থা করেছে। আগে আমাদের কাছে মেলোড্রামা নিন্দনীয় বিষয় ছিল, কিন্তু এখন আমরা বুঝেছি এই মেলোড্রামা কোথায়। যেমন আপনি যদি বলেন মেয়েরা বেশি কাঁদে, কথাটা সত্যি। কেন? মেয়েদের স্বাধীনতা কম, তার তো বন্ধন এত বেশি যে তাকে অনেক সময় মনোভাব কেঁদে প্রকাশ করতে হয়, অঙ্গভঙ্গিতে প্রকাশ করতে হয়, যার জন্য তার আবেগ উচ্ছলতা বেশি। এবং এই যে ইংরেজিতে বিখ্যাত বইগুলো লেখা হচ্ছে, পিটার ব্রুকসের দি মেলোড্রামাটিক ইমাজিনেশন বা হোম ইজ হোয়ার দি হার্ট ইজ, এই যে জায়গাগুলো আপনি দেখবেন উত্তম সুচিত্রার যে বিখ্যাত ছবিগুলো সব কটা একেবারে 74.5 থেকে আরম্ভ করে সমস্ত জায়গাগুলো, এগুলোর মূল অবলম্বন প্রেম। কেন প্রেম? তার কারণ প্রেম ইউরোপিয়ান অর্থে আজকে যুবক যুবতীরা বুঝতে পারবেন না যে 50 দশকের শুরুতে মোটেই স্বাভাবিক ছিল। ছাদে উঠে পরস্পরের দিকে তাকানো কিছু কাল অনুমোদিত ছিল, কিন্তু কথাবার্তা বলা, পার্কে যাওয়া, আমি আমার ক্লাস 10-এ দেখেছি যে আমাদের পাড়ার দেবুদার সঙ্গে ছায়াদির ভাব আছে, তখন বলতো ভাব, প্রেম টেম আবিষ্কৃত হয়, ভাব আছে। এবং বিয়ে পরিষ্কার দুভাগ বিভক্ত, একটা বিয়ে মানে যেটাকে করছে স্যাংশন দিচ্ছে সমাজ, আর একটা লাভ ম্যারেজের বিয়ে। লাভ ম্যারেজের বিয়ে কি জিনিস আমরা বুঝতাম না, এবং লাভ ম্যারেজের বিয়ে যারা করতেন তারা বেশ বাড়ি থেকে দূরে থাকতেন এবং তাদের বাড়ি তাদের সবসময় পছন্দ করতো না, ছোট বোনের বিয়ে হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো এমনকি 60 দশকের শেষে, আমি যে কথাটা বলছি 65 থেকে 60-এর মধ্যে, এই 70-এর মধ্যে এই ঘটনা দক্ষিণ কলকাতায় ছিল, যেটা অনেক উন্নত কলকাতা উত্তরের থেকে। উত্তরে তো অবশ্যই ছিল। এই প্রেমটা কি হলো? প্রেমটা হচ্ছে আমাদের যে অবরুদ্ধ পরিসর রাজনৈতিকভাবে সামাজিকভাবে, তার মধ্যে উত্তম সুচিত্রা এসে আমাদের একটা স্বাধীনতার ধারণা দিলেন। উত্তম কুমার এত বড় নায়ক যে উত্তম কুমারকে দেখবেন, যদি আপনি বিশ্লেষণ করেন, উত্তম কুমারকে দেখতে কিন্তু আদৌ ভালো লাগে। উত্তম কুমারের আগের নায়করা এবং উত্তম কুমারের পাশে যারা নায়ক তারা সকলেই উত্তম কুমারের থেকে বেশি সুন্দর, মানে আমরা একে সুন্দর বলি। কিরকম? যেমন প্রমথেশ বড়ুয়া, তাকে তো লোকে প্রিন্স বড়ুয়া বলে, একমাত্র দোষ একটু খর্ব খায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এরা তো সত্যিকারের সুন্দর, এরা আগে। আর উত্তম কুমারের সঙ্গে তারা অভিনয় করতেন, উত্তম কুমারের সঙ্গে অভিনয় করতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তার থেকে ছোট, ওরকম সুন্দর বাঙালি দেখা যায়নি। বসন্ত চৌধুরী, অনিল চট্টোপাধ্যায়, এদের যা প্রত্যেকে উত্তম কুমারের থেকে ভালো দেখে। আর উত্তম কুমারের মুখটা যদি দেখেন, অজস্র বসন্তের দাগ, নাকটা থ্যাবড়া, ঠোঁটটা রীতিমতো পুরু, এবং দন্তেশ্বর তালিবস্বর দোষ আছে। তা সত্ত্বেও উত্তম কুমার জনপ্রিয় হলেন কেন? এরকম জনপ্রিয় হলেন কেন? কিংবদন্তি তুল্য হয়ে উঠলেন কেন? তার নয় মেট্রো রেল স্টেশন করতে হয় শুধু না, তাকে মানে উত্তম কুমারটা অনুপস্থিতি সত্য, উত্তম কুমার তার পাশাপাশি কাউকে দাঁড়াতে হবে। আমি শিল্পীগত অর্থে বলছি না, উত্তম কুমারটা অস্তিত্ব হিসেবে। কেন?
তার কারণ উত্তম কুমার প্রথম আমাদের প্রমাণ করলো যে পাশের বাড়ির ছেলে এসে মুশকিল আসান করে দিতে পারে। উত্তম কুমার সুন্দর না, উত্তম কুমার সাধারণ, উত্তম কুমার কামনা, উত্তম কুমার বিটি রোড দিয়ে সাইকেল চালাতে পারে, এইটাই উত্তম কুমারের কোয়ালিফিকেশন। উত্তম কুমার যখন সুচিত্রা সেনের মতন ধনী কন্যাকে কনভিন্স করতে পারলেন যে ভালোবাসা উচিত, তখন আমরা হলাম আমাদেরও কিছু হবে। উত্তম কুমারের যদি হয় তাহলে আমাদেরও হবে। এবং উত্তম কুমারের প্রেমের অভিনয় দেখেন, যে একটু আগে বলছিলাম যে একবার শুধু কানে কানে বলে তুমি যে আমার, এই জায়গায় উনি আঙুল পর্যন্ত না উনি শুধু শুয়ে রইলেন। উনি প্রথম সুচিত্রা সেনের শারীরিক সান্নিধ্যে এলেন, মানে আজকে সেটাকে হাস্যকর বলে হবে, বাইকে 1961 সালে এই পথ যদি না শেষ হয় তাকে কেমন হতো তুমি বলো তো। তাতে আমরা অন্তত দেখলাম যদিও বাইকটা কোনো চলেনি, উত্তম কুমার বাইক চালাতে জানতেন না, ওটা রিভার্স মোশনে পর্দাটা নড়েছে শুধু, উনি বসেই ছিলেন, মন পেছনে সুচিত্রা সেন বসেছিলেন। এবং এই যে গানটা হলো তাতে আমরা প্রথম দেখলাম একজন যুবক এবং একজন যুবতী শরীর সংলগ্ন হচ্ছে। আজকের যুগের লোকেরা বুঝতে পারবে না, সপ্তপদী 1961 সালের ছবি, তাহলে কত হয় 1961 আর 62 বছর আগে। এইটুকুই যে অকল্পনীয়, এটা আজকের যুগে কেউ বুঝতে পারবে না। কিন্তু এইটা দেখবেন উত্তম কুমার সারা 50 দশক ধরে কখনো গায়ে হাত দেননি। উত্তম কুমার জানতেন তার সীমানা, সীমা ছাড়ানোর সীমানা জানতেন। এবং উত্তম কুমার তার নায়িকাদের সঙ্গে, শুধু সুচিত্রা সেন না, যে আচরণটা করতেন সেটাও বিলিতি প্রেমিকের মতো না, তিনি একটু অভিভাবক করতেন। এই যে সুচিত্রা সেনের অবৈধ দুরন্তপনা ইত্যাদি, সেগুলোকে উত্তম কুমারের যে অভিনয় থাকতো তাতে সেগুলোকে সহ্য করতেন। অর্থাৎ আমাদের দেশে মেয়েদের কাছে 50 দশক পর্যন্ত, অন্তত আমার বর্দি ছর্দিতে যখন বিয়ে হয়েছে, তো তখনও পর্যন্ত প্রেমিক যতটা প্রেমিক ততটা প্রেমিক নয়, একটু স্বামী, মানে সে আমার ভুল ত্রুটি দেখে দেবে, একটু আমাকে সংশোধন করবে, বাবা না। কিন্তু কত উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনের অবুঝপনা, জিনিসপত্র ভেঙে ফেলা বা অন্য সব কিছু দেখতেন, তাতে আমাদের এই বিশ্বাসটা দৃঢ় হয়েছিল যে উত্তম কুমার শেষ পর্যন্ত উত্তম আছেন, তখন কিছু হয়ে যাবে। এই যে ভরসা, সব এই শিল্পীদের কাবেরী বসু বলুন বা অন্য জায়গায় সুপ্রিয়া চৌধুরী বলুন, এদের সকলেই, এবং গানগুলো ঠিক তাই, গানগুলো এত অসাধারণ প্রেমের গান। যে কে তুমি আমারে ডাকো আলোকে লুকায় থাকে, এই গানটা সন্ধ্যা মুখার্জির, এই গানটা একটা ছনের একই জিনিস। আপনি মনে রাখবেন যে সমাজ ছাড়া আমাকে জনপ্রিয়তাও তৈরি হয় না। আজকের সিনেমায় যে যদি আগে একটা বাংলা ছবিও জনপ্রিয় নেই, কিন্তু শেষ জনপ্রিয় বাংলা ছবি বলতে ভূতের ভবিষ্যৎ কিছুটা জনপ্রিয় হয়েছিল আরবান অঞ্চলে, সেটা মূলত সমালোচনামূলক রাজনীতির জন্য, তারও কারণ আছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেছেন যে যতবার 50 দশকের ছবি হচ্ছে ততবারই একটা লোক বিয়ে করছে আর সেই বিয়েটার কথা ভুলে যাচ্ছে। কেন? ভারতবর্ষে বিয়ে করলে বিয়ে করার কথা ভুলে যাওয়ার একটা ইঙ্গিত আছে। ধরুন শকুন্তলা দুষ্মন্তের উপাখ্যান, মূলত ভুলে যাওয়ার উপাখ্যান। মাছের পেট থেকে আংটিটা পাওয়া গেল বলে দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারতেন। নল দময়ন্তীর উপাখ্যান, মূলত ভুলে যাওয়ার উপাখ্যান। মনে রাখা, এইটা হঠাৎ 50 দশকে ফিরে এলো কেন? ফিরে এলো এই কারণে যে দেখবেন আমরা যখন বিয়ে করি, এমনকি আজও আমি দেখি যে আজও যখন বিয়ে হয় সব বিয়েই স্পেশাল রেজিস্ট্রেশন অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী লোক ডেকে শৈশাবুত করেই হয়। কিন্তু তা সত্ত্বেও লোকের একটা বিয়ে করতে হয়, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক। কেন? মনের গভীরে কোথাও আছে যে উকিল বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সম্পত্তি বিষয়ক বা অধিকার বিষয়ক নিরসন করতে পারে, কিন্তু ঈশ্বর ছাড়া কেউ আমাদের বিবাহকে, আমাদের মিলনকে বিধিবদ্ধ করতে পারে না। তাই ওই আগুন জ্বালিয়ে একবার, খুব আধুনিক মেয়ে, খুব আধুনিক ছেলে, সবই ঠিক, কিন্তু একবার আগুন জ্বালিয়ে জিনিস করলে একটু মনে স্বস্তি পায়। এই যে জিনিস ভারতবর্ষ দীর্ঘদিন করে এসছে, কিন্তু 1953-54 সালে ভারত সরকার প্রথম তামিলনাড়ুর দহন থেকে, তখন ম্যাড্রাস বলা হতো, চিন্তিত হলেন এবং সঠিকভাবে চিন্তিত হলেন যে বিয়েকে বিধিবদ্ধ করা দরকার, আইন সংক্রান্ত জায়গায় দেওয়া দরকার। ফলে এই সারদা আইন, যে আইনে আমি বিয়ে করেছি, সেই সব আইন কিন্তু আপনারা এই ঘরের সবাই
যা করেছেন, মানে আজকাল তো পাসপোর্ট করতে গেলে আপনার একটা সার্টিফিকেট লাগবেই, বললে হবে না তো যে বিয়ে করেছিলাম বা বিয়ের কার্ড আছে এইসব। তো এই যে জায়গা, এইটা প্রচন্ড জনমানুষের বিক্ষোভ তৈরি হয়েছিল যে শেষ পর্যন্ত সরকার ভাবছে আমার সঙ্গে কোন নারীর সংযুক্তি ঘটবে সেটা সরকার ঠিক করে দেবে। এই তুই কি তো ঘরের মধ্যেও কি দাও। সরকারের ভূমিকা ভারতীয়দের, অধিকাংশ ভারতীয়দের বিক্ষুব্ধ করে তুলছিল প্রত্যেকটা প্রদেশে, প্রত্যেকটা এলাকায়, ধর্ম নির্বিশেষে। ফলে জনমানুষের যে বিক্ষোভ, তা অগ্নিপরীক্ষা, হারানো সুর, এই জাতীয় ছবির মধ্য দিয়ে, সপ্তপদী এই জাতীয় ছবির মধ্য দিয়ে মুক্তি পায়। দেখবেন হারানো সুর বা অগ্নিপরীক্ষায় উত্তম কুমার ভুলে যান যে একটা এমন অসুখ হলো সে তার স্ত্রীকে চিনতে পারছে না, সে যে ওই রকম রাত কাটিয়েছে ভদ্রমহিলার সঙ্গে সে বুঝতে পারছে না। পরে ওই মিউজিকের টোনটা, যে হারানো সুরের বিখ্যাত মিউজিক্যাল টোন, সেটা উত্তম কুমারকে মনে করিয়ে দিল যে ইনি আমার স্ত্রী। এই হচ্ছে সেই শকুন্তলার পেটের আংটি। এক হচ্ছে আমরা হঠাৎ স্বাধীনতাকে বিমূঢ় বোধ করেছি, মানে এই স্বাধীনতা প্রত্যাশিত ছিল না তো, আমাদের স্বাধীনতা খুব সুখের পথে আসে। অর্থাৎ আমরা, অন্তত বাঙালিরা ভাবো, আমরা এখন স্বাধীন হলাম, আমাদের একজনের নেতা নেই, আমাদের যিনি অবিসংবাদিত নেতা আজ পর্যন্ত বাঙালির, যিনি একমাত্র যিনি দাঁড়ালে আমরা থমকে দাঁড়াবো, তার নাম তো সুভাষচন্দ্র বসু, যিনি 1942 সালে দেশান্তরী হয়ে গেছেন এবং 45 সালে তিনি মারা গেছেন কি মারা যাননি, অধিকাংশ বাঙালি একটা অতিকথার জগতে নিয়ে গেছে। এটা তারা কোনো বিচার বিভাগীয় কমিশন বা অন্য কিছুতে রাজি নন। নেতাজি এক ধরনের সম্ভ্রমামি যুগে যুগে টাঞ্জাবি বাস ড্রাইভারের কাছে এবং বাঙালি মুটের কাছে। এই যে নেতাজির চলে যাওয়া, 43 সালের বিখ্যাত মন্বন্তর, যেখানে 50 লক্ষ লোক রাস্তায় দাঁড়িয়ে মারা গেল, দুর্ভিক্ষের কারণে না, সমস্ত গোডাউনে চাল ছিল, শুধু ইংরেজরা ইটালি অভিযান করবে বলে চালগুলো সংরক্ষণ করছিল, পরে করলো না। এই যে মারা গেল, এটি 1945 সাল দেখি দি গ্রেট ক্যালকাটা কিলিং, যাতে প্রথম আমরা সচেতন হলাম যে আমরা হিন্দু, অন্যরা মুসলমান। মুসলমানরা, ভারতীয়রা এত হিন্দু আর এত মুসলমান আগে কখনো ছিল না। এই প্রথম ভারতীয়দের মনে করিয়ে দেওয়া হলো, যা আজ পর্যন্ত চলছে, আরো বেড়েছে। 1945 সালে কলকাতায় জমে থাকা মৃতদেহের স্তূপ, এমনকি জ্যোতি বসু বাড়িতে আসতে পারছিলেন না, তাকে পুলিশ প্রহরায় বউবাজার অতিক্রম করতে হয়, তখন বউবাজার সিপিআই অফিস, যে মৃতদেহের স্তূপ জমে আছে। বাঙালি মুসলমান জানলো, সে মুসলমান আগে, বাঙালি পরে, বাঙালি হিন্দু জানলো, সে হিন্দু আগে, মুসলমান পরে। এই যে তারপরে তো চূড়ান্ত সর্বনাশ, দেশটা টুকরো হয়ে গেল। এই যে স্বাধীনতা এলো, আমরা তো এতে খুব চমৎকৃত বোধ করিনি, স্বাধীনতার প্রভাবটা মলিন, এবং আমরা জানতাম না আমাদের চাকরি হবে কোথায়, আমাদের বাকরি হবে কোথায়। এইসব সুন্দর জায়গা ছিল, তার মধ্যে হঠাৎ দলে দলে লোক এসে বাস্তুহারা হিসেবে যেমন করে পারে বুক বুঝে থাকে। ফলে এই যে সময়টা, যখন আমরা অস্থির, চঞ্চল এবং আমাদের প্রত্যেকটি জিনিসই না বোঝার মতন, তখন বাংলা জনপ্রিয় চলচ্চিত্র, আমি হিন্দির কথাই যাচ্ছি, হিন্দি একই কাজ করেছিল বম্বেতে, উত্তম কুমার তার প্রধান হিসেবে একটা নিরসন বার্তা দিচ্ছিলেন যে সব কিছুর একটা সুষম নিষ্পত্তি হওয়া যায়। এবং এই গানগুলো আমাদের টেনে রাখছে, যে মরিহা। আপনি ভাবুন, আজকে একটা বাংলা ছবি যত বিজ্ঞাপন পায়, যত অ্যাড মেটেরিয়াল হিসেবে ছাপা হয়, তত মরিহার কিচ্ছু না। কিন্তু মরিহার 78 সপ্তাহ চলেছিল, 78 সপ্তাহ। আজকে কোনো বাঙালি বাংলা ছবি দুঃস্বপ্নেও চিন্তা করতে পারে না, কারণ নরওয়েতে গিয়ে ছবি করতে পারে, চলে যেতে পারে শ্রীলঙ্কায়, চলে যেতে পারে কম্বোডিয়ায়, কোনো আপত্তি নেই। কিন্তু বাঙালির এমন কোনো নায়ক নেই, গায়ক নেই, কেউ নেই। মনিহারে কোনো কিছুই ছিল না, শুধু ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর। যে গানগুলো গিয়েছিলেন, এই যে নিজুম সন্ধ্যায়, শান্ত পাখিরা, এতে 78 সপ্তাহ, বিচলিতে একটা শোয়ে 900 লোক থাকতে পারে, 3টে করে শো, মিনার বিজয়ী ছবি হয়। যদি 3টে ছলে 900 করে থাকে, তাহলে একটা, মানে 3টে ছটায় 2700 লোক দেখছে শুধু কলকাতায়। যদি তার মধ্যে কমপ্লিমেন্টারি আপনি 200কেও ধরেন, তাহলে 200 বাদ দিয়েও 2500, 2500 করে লোক দেখছে। 3টে শো, একদিনে 3, 2.5, 7,500 লোক দেখছে, 78 সপ্তাহ সারা বাংলা জুড়ে। ছবিতে এমন কোনো নায়ক নায়িকা নেই, এমন কোনো দৃশ্য নেই, এমন কোনো নাচ নেই, কিন্তু যা আছে, আবারও বলছি, হেমন্ত মুখোপাধ্যায়ের গান। ধরুন শঙ্খবেলা, পাঞ্চেত বাদের উপর বাংলাতে এমন গান গাইলেন,
কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কিন্তু আমরা এখনো মাধবী মুখোপাধ্যায় বলতে লজ্জা পেয়ে যান যে আমি আর কি অভিনয় করেছি খুবই উত্তম ভক্ত, যে আমি তো উত্তমদাকে অভিনয় করতে দেখছিলাম। এটা ঠিকই উত্তম কুমারই অভিনয় করছে না, সেই অভিনয় দেখার জন্য আমাদের বিস্তর শাস্তি পেতে হতো। তখনও বাঙালি বাবারা মনে করতেন এসব ছবি আমাদের দেখার কথা না, আমরা স্কুল পালিয়েই দেখতাম। যাই হোক, স্কুল পালিয়ে বা কলেজ পালিয়ে, এই যে শঙ্খবেলার যে গানগুলো, বা ধরুন অ্যান্টনি ফিল্ম, আমি জানি তুমি শশী ভাজিছ গগন মাঝে, এই যে গানগুলো মান্না দে গাইছেন, সন্ধ্যা মুখার্জি গাইছেন, কিশোর কুমার গাইছেন, এই যে কিশোর কুমারের গান, বা অন্যরা গাইছেন, মানবেন্দ্র গাইছেন 74, এই গানগুলো বাঙালিকে কি পরিমাণ টেনে রেখেছিল। তো ইটের ওপরে সিমেন্টের গাঁথ নেই, এই গায়করা না থাকলে আমরা সিনেমাগুলো দেখতাম না। আজকে যত চকচকে ছবি হয়েছে ডিজিটাল যুগে, কত চকচকে ছবি কিছুই ছিল না। মেকআপ দেখবেন, মেকআপ অনেক দুর্বল, সেট অনেক সময় দুর্বল। 74 ছবিটা ভাবো, একটা ওরকম অলৌকিক ছবি ভাবা যায় না। 74 কেন যে প্রেমের কথা বলছিলাম, 74 মানে কি, মুঘল যুগে এক্সট্রিমলি কনফিডেন্সিয়াল। আপনি যদি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন এক্সট্রিমলি কনফিডেন্সিয়াল বলে, তার মানে হবে সেক্রেটারি চিঠিটা পড়বেটা মমতা ব্যানার্জির সামনে গিয়ে খুলতে হবে, কারণ ওকে অ্যাড্রেস করে লেখা। তারপরে উনি যাকে ইচ্ছা দিয়ে দিতে পারেন, পরে বা আপনাকে ফেলেও দিতে পারেন বা লিখেও দিতে পারেন। কিন্তু এই যে এক্সট্রিমলি কনফিডেন্সিয়াল মুঘল যুগের 74.5, 74.5 করে বলা হতো। একটি যুবক জনপরিসরে একটি যুবতীকে ভালোবাসছে, মেস বাড়িতে, কোনো বাড়িতে কিন্তু না, এবং লোকে বুঝতে পারছে না। তাদের বিয়ে, তাদের প্রেমের অনুঘটে একটা কালো টেলিফোন সে যুগে ব্যবহার করা হতো। আসল নায়ক টেলিফোন আর তুলসী চক্রবর্তী। কিন্তু গানটা ভাবুন, 21 জনে মিলে একটা গান গেয়েছে, 21 জন মিলে গান গেয়েছে, এবং যারা সিনেমার লোক তারা বলতে পারবেন। আজকে না, ধরুন আমি কথা বলছি, এই জায়গায় যদি আপনি মান্নাদের গলা দেন, খুব একটা কঠিন ব্যাপার না। তার কারণ মান্নাদের গানটা গাইবেন, আমি দেখে দেখে আমিও গানটাকে গাইব, ঠোঁটটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো। যদি একবারে না পারি 300 বারে হবে, যদি একদিনে না পারি 3 মাসে হবে। এখন তো গানও প্রথম 2 লাইন আজকে গাইলো, তারপরে 3 লাইন পরের দিন গাইলো, এইরকম। এখন তো একবারে গাইতে হয় না। তখনকার ডাবিং কিরকম, তখনকার ডাবিং হচ্ছে যে আপনি ওই রিলে পন্থায় ডাবেন, অর্থাৎ ধরুন শুরু করছেন বিকাশ সাহ, তারপর আরো অনেকে গাইবেন। একজন যদি একটা শব্দ ভুল করেছেন, তাহলে পুরো আবার পেছনে চলে যাওয়া। ব্লাইন্ড ডাবিং, আপনি দেখতে পাচ্ছেন না আপনি গাইছেন, আপনাকে মেলাতে হবে। উত্তম কুমারজি অসাধারণ মেলাতেন, তাকে উত্তম কুমার ভালো গায়ক ছিল। উত্তম কুমার হেমন্তবাবুর গানগুলো শুনে নিজে গান প্র্যাকটিস করতেন এবং গাইতেন, ফলে গানগুলো মিলত। যখন পরবর্তীকালে হেমন্তবাবুর সঙ্গে যখন একটু মানসিক অশান্তি বেড়ে বাড়লো, এবং যখন উনি মান্নাদের সঙ্গে গাইতে শুরু করলেন, তখনও মান্নাদের সঙ্গে গাওয়ার সময় ওর লিপ দেখবেন, যেটা আজকে পুরো নায়কের নেই, ওই পরিশ্রমটাই নেই। আমি উত্তম কুমারের ভক্ত বা অভক্ত বলে কথা না, কথা হচ্ছে যে উত্তম কুমার নিজের সীমানাও জানতেন, নিজের সাফল্যও জানতেন। যেমন সৌমিত্রী চট্টোপাধ্যায় প্রচন্ড ভালো একটা গল্প করেন যে আসলে তো উত্তমদা কি জানতো, উত্তমদা এই করুন, আমার সঙ্গে সম্পর্ক তো খুব অম্লমধুর। তা যেমন একদিন আমি মানে আমার শেষ হয়ে গেছে অন্য ফ্লোরে, তা আমি বেরোচ্ছি, দেখি উত্তমদা অভিনয় করছে। উত্তমদা অভিনয় করছে, আমি শট নেওয়া হচ্ছে, তা আমি উত্তমদার ছবি বলে উত্তম দাঁড়িয়ে গেলাম। দেখলাম একটা লাইন উত্তমবার 3 বার ফেল করে। তো ফেল করে হঠাৎ আমাকে বললো যে কুলুক দাঁড়িয়ে তো। আমি খুব অপমানিত উত্তম যায়, উত্তমদা যাই বলুন, এতগুলো লোকের মাঝখানে আমাকে বাইরে যেতে বলে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি প্রচণ্ড খেপে গেলাম, তো সরে গেলাম। তারপর যাই উত্তমদার হয়ে গেছে। বলে পরে আমি তকে ছিলাম, আমি উত্তমদাকে বললাম যে দেখো, তুমি আমাকে বলতে পারো, কিন্তু তুমি এই লোকগুলোর মাঝখানে আমাকে বলছো, আমিও কিন্তু একটা নায়ক, এবং তুমি যাই মনে করো আমিও কিন্তু অভিনয় জানি। উত্তম দত্ত বলছে, আরে তুই এইসব এত ভাবছিস কেন, তোকে দেখি আমার মনে হলো তোর উচ্চারণ তো ভালো, যার আমি এত জড়িয়ে ফেলি, এই যেই মনে হলো জাল একটা জড়াতে শুরু, তুই সরে গেলি, একবারে হয়ে গেল। এই যে উনি যে কাজগুলো করতেন, সুচিত্রা সেন যে কাজগুলো করতেন,
আপনি ভাবুন, ধরুন সপ্তপদীতে যে মেলোড্রামা অজয় করের মতন ক্যামেরাম্যান ধরছেন, শেষ মুহূর্তে পাগল হয়ে গিয়ে আয়না কাজ ভেঙে ফেলছে রিনা ব্রাউন, তখন তার চোখের যে অভিব্যক্তি, উত্তম কুমারের মুখের যে আদল মাইকেল মধুসূদন দত্তের মতো, সে সময় যে জায়গাটা, এবং যদি আপনি পুরো ওই রিভার্স মোশনে যখন এই গানটা হচ্ছে, এই যে এই পথ যদি না শেষ হয়, আপনি দেখবেন সাদা কালোর কি খেলা, শুধু তো এই তাল গাছ কুকুর সব যে অজয়কর করেছেন এই খেলাগুলো, এবং মূলত অ্যাড্রেস করছে একটা বড় সোশ্যাল সিস্টেমকে, যে ইন্টারকাস্ট বিয়ে সম্ভব কিনা। আজকে আমরা বুঝি না, আজকেও বুঝি। আনন্দবাই পুটকের রবিবারের বিয়ের বিজ্ঞাপনগুলো আমি খেয়াল করি যে খুব পণ্ডিত পাত্র, কিন্তু উচ্চ অসবর্ণে আপত্তি নেই, সব আছে, গোপনে গোপনে আছে, প্রকাশ্যে না। যেমন সেনগুপ্তর সঙ্গে বিয়ে করতে আপত্তি নেই মুখার্জি, কিন্তু যদি মাল পদবী হয় তাহলেই আছে, সবই আছে, কিন্তু আমরা বলি না বাইরে সবকিছু। যেমন বলে না প্রায়শ্চিত্ত করে না, যদি পাত্রী বা পাত্র ব্যাংকের চাকরি হয় তাহলে ঠিক আছে, সবর্ণ হয়ে যাবে, আর না হলে অসবর্ণ থাকবে। তো যাই হোক, এখন আমি যেটা বলতে চাইছি যে এই যে গায়করা যে গানগুলো গেয়েছিল, এক নম্বর তো এদের অসম্ভব সময় জ্ঞান, এবং গীতিকার যারা ছিলেন গৌরীপ্রসন্ন, মুকুল দত্ত ইত্যাদিরা, তাদের যে কাব্যবোধ, গীতি ধর্ম, সেগুলোই তো আলাদা। এমনকি ধরুন সলিল চৌধুরীর কথা বলছি, সলিল চৌধুরী একদিন আমার সঙ্গে তার সামান্য পরিচয় ছিল, এটা বলার মতো কথা না, কিন্তু তিনি একটা উপলক্ষে বলছিলেন, সেদিন খুব লড়ছিলেন, খালি গায়ে উনি বসেছিলেন, উনি বলছিলেন হঠাৎ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে গান কিন্তু কানে আসে না, চোখে আসে। ওর একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণটা আমি আপনার সামনে পেশ করতে চাই, সেটা জনপ্রিয় গান। যেটা হচ্ছে, উনি বললেন একদিন সকালবেলা ঘুম ভেঙে গেছে, তখন ওই চা খাইনি, বাড়ির ব্যালকানিতে দাঁড়িয়ে সমুদ্র দেখছি, অবভিয়াসলি বম্বে। তো দেখি হঠাৎ কিছুক্ষণ পরে মনে পড়লো, দেখলাম যে একদল পাখি তারা উঠছে, উঠতে উঠতে সমুদ্রের পাড়ে এসে আবার মানে তীরে জলের কাছে এসে আবার উঠে যাচ্ছে। তো দেখতে দেখতে আমার কাছে একটা সুর এলো, তো সুরটা নিয়ে আমি ভাবছিলাম, কিন্তু তারপরে আমার কাছে এসে গেল গানটা, ওই যে জাড়ে জাড়ে উড়ে যারে পাখি, দেখবে রুটকট সাথে গানটা যাচ্ছে, জাফিতে আপননিরে বলা হচ্ছে, কিন্তু গান কখনোই সাথে পৌঁছচ্ছে না, গানটা তাকে পৌঁছবে করে বেরিয়ে যেতেন। এটা সলিল চৌধুরীর বিশেষ কৃতিত্ব। যেমন রানারে সবার এই জায়গা আছে, হেমন্ত মুখোপাধ্যায় নিজে সলিল চৌধুরীকে বলেছেন যে সলিল তুমি বড় বেশি সাহসী হয়ে উঠেছ, এই গানটা কিন্তু কঠিন, কিন্তু সলিল সফল হয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সূত্রে। আমি বলছি যে এই যে গানের, বা ধরুন মান্নাদের তার গানের যে আবেগ এবং শিক্ষা আরোপ করে, আমরা তো একটা কিছুই করি না, আমাদের যে যন্ত্রানুষঙ্গ, সেই যন্ত্রানুষঙ্গেরও কোনো মানে নেই। এই যে এই রাত তোমার আমাদের সময় যে বিখ্যাত শীষ, তা ব্রিজন্দি রিভারকোয়াই থেকে এসছে কিনা সেটা অন্য কথা, কিন্তু শীষটা সুর করি এখন হচ্ছে একটা জগঝাম্প করা। তার ফলে আপনি দেখবেন এত আয়োজন সত্ত্বেও এই যুগের যে গানগুলো গাইবেন, তা যেভাবে এখনো আমাদের ট্রেনে থাকে। সলিল চৌধুরী বলতেন যে একটা গান জনপ্রিয় হয়েছে কিনা সেটা বুঝবে যে সেটা মেহবুবা ব্যান্ডে গাওয়া হচ্ছে কিনা। হ্যারিসন রোডের মেহবুবা গ্যান যে গানগুলোকে বাজায়, যেমন সাত ভাই চম্পা, জাগরে জাগো, আজও বিয়ের গান, এটা জনপ্রিয়, এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে। যেমন হেমন্ত মুখার্জির মেরামান দোলে রে মান দোলে রে নাগিন, আজও বাজানো। এইখানে গেলে বুঝবে খুব পিপুলস ভয়েস, এবং আপনি 50 এবং 60 দশকে অন্ত বিস্তৃত বেরোতে যে গানগুলো, যেমন কেন আরো ভালো বেশি যেতে পারে না হৃদয়, আপনি এর থেকে ভালোভাবে বলতে পেরেছেন? যতই আপনি বলুন তোমাকে চাই খুব ভালো গান আর বান না, কিন্তু সাবার বান, মফস্বল, এইসব জায়গায় যদি চলে যায়, যদিও সাবেকি মফস্বলে অনেক বিবর্তন ঘটেছে, যদিও গ্রামের অনেক বিবর্তন ঘটেছে, কিন্তু মানবেন্দ্র মুখোপাধ্যায় যখন আমার গোপন ব্যথাকে দেখে দেখে হয় কেন আরো ভালো বেশি যেতে পারে না হৃদয়, তখন আপনি ভাবুন যে আপনি যে নারীকে কোনোদিন পাবেন না বলে
একদম নিশ্চয় জানেন, তিনিও একবার কপাল ঘুরিয়ে তাকান দিকে তাকালেন, সঞ্জীবনী মন্ত্র। ফলে আজকে আমরা সেই গানগুলো শুনব এবং গান একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে। এই বিদেশি বিশেষজ্ঞরা বলেন সোনোরাস এনভেলপ। গান সত্যজিৎ রায় যতই করবেন, তিনিও আরোপ করেছেন পরের দিকে। যেমন জনগণের যে গানটা, ধরুন ওই যে চারুলতা তো আছেই, আজ ওই জনগণ ওই যে বর্ষার গানটা বলেন একটা গান, ছাড়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাক দেয়া, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে লিখিয়া। এই গানটা গাওয়ার সময় দেখবেন গানটা নোবডি ডিজায়ার্স ইট, এই জন্য গানটা ভালো। লোডশেডিং, চিন্তিত বাবা সত্য বন্দ্যোপাধ্যায় টেবিলে বসে আছেন, বড় পুত্রবধূ ভাতিদার নিয়ে ঘুরছেন, 74 সালের ছবি। এবং এর মধ্যে গানটা হচ্ছে, কেউ গানটা শুনছে না, সত্যিটা শুধু বোঝা যাচ্ছে যে গানটা মৃত প্রজাপতির মতন প্রত্যেকটা শব্দ পড়ে যাচ্ছে। যেমন গানটা এই সিনেমায় খুব ভালো করে শোনানো হয়নি, সব মানে চরিত্রগুলো চলাফেরার ওপরে গানটা আমাদের কানে এসছে এবং ঘুরে যাচ্ছে। এই জায়গাগুলো বা ঋত্বিক ঘটক ধরুন, যখন এই যে আজকে বাংলা সিরিয়ালের তেমন দৈন্যদশা যে ঋত্বিক ঘটকের ওই গানটা ছাড়া বিয়ের গানও নেই, লীলাবালি লীলাবালি কি দিয়া সাজায় ভিতরে। এই গানটা গাওয়ার সময় দেখবেন এই গানটাকে কিভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন বাংলা সিনেমার সবচেয়ে সাহসী যৌন দৃশ্য হচ্ছে তিতাস একটি নদীর নামে একটি মালো পুরুষ, সে একটা এই হাঁটু অব্দি ধুতি করে তার নারীকে ফুলসজ্জায় দেখছে। তো আমাদের ফুলসজ্জা না, গরিব থেকে গরিবতম মানুষের বাসর। সেখানে মেয়েটি লাজু সে দাঁড়িয়ে আছে, ছেলেটি দাঁড়িয়ে আছে, দুজনের মধ্যে অন্তত 1 ফুট থেকে 1.5 ফুটের তফাৎ। একবারও অঙ্গস্পর্শ নেই, কোনো স্পর্শ নেই, কিন্তু এই গানটা গাওয়া হচ্ছে। এবং এই গানটা গাওয়ার সঙ্গে সঙ্গে যে একদম হরপার্বতীর মিলন, আমরা বুঝি যে সর্বত্যাগী শিব পার্বতীকে গ্রহণ করতে চলেছেন। এই যে জায়গাটা, এবং শুধু শ্বাসাঘাত, মানে গানটার মধ্যে দেখবেন ঘন শ্বাসের ধ্বনিটা বড় হচ্ছে। আমরা সব যা বুঝলাম, গানটা বাঙালি চিরস্মরণীয় হয়ে গেল। অর্থাৎ গানটা কিভাবে আরো প্রভাব, যখনকার মিউজিক ডিরেক্টরদের দেখুন, যারা সঙ্গীত পরিকল্পনা করতেন, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত ইত্যাদিরা, সলিল চৌধুরীকে তো অনেক বাদে দিলাম। এইভাবে এই যে সলিল চৌধুরীর প্রথম সাকসেস আজারে পারদেশি मैं तो कब से खड़ी इस पार, গানটা ভেবে দেখুন, একটা পাঞ্জাবি ভাঙড়া, একটা আসামিজ বিহু, তাকে ভাঙা হয়েছে 2 পর্বে মোজার্টের একটা প্রিলিউড। গানটা একটা অদ্ভুত আবহ রচনা করেছে। বিমল রায় বুঝতেই পারেননি মধুমতিতে এরকম সাকসেস পাবে সলিল চৌধুরী। এই যে পরিশ্রমগুলো, আপনি প্রত্যেকটা বাংলা ছবিকে দেখুন। একবার মান্নাদের সঙ্গে পর্যায়ে কথা বলা শুরু করেছি, আমি অবাক হয়ে ভাবছিলাম, তখন তার বয়স 80 ছাড়িয়েছে। তিনি স্ত্রীকে গল্প করছিলেন, আমি সেখানে নির্বাক দর্শক শ্রোতা, যে একটা গান গাওয়ার জন্য উনি কিভাবে বুঝতে চাইতেন। সলিল চৌধুরী যখন মালায়ালাম গানে সুর দিতেন, মান্নাদের দিত কেরালায়, তখন মান্নাদে মালায়ালাম ভালো জানতেন না, কি জানলে যতটুকু জানতে হয় ততটুকু জানতেন। কিন্তু এই মালায়ালাম গান গাওয়ার জন্য উনি স্ত্রীকে বলছিলেন যে কী ধরনের পরিশ্রম উনি করেছেন, এমনকি ঠোঁটগুলো মালায়ালা কীভাবে ব্যবহার করে সেইটা বলছেন। বলে আবার আমাকে বলছেন, বুঝলেন তো এ কাজ কঠিন, আমি এই উত্তর কলকাতায় ছিলাম, পিওর ঘটি, ওখানে বক্সিং শিখতাম, তাকে যদি আপনি কেরালার গান শেখান, শরীর যে কি অন্যায় অত্যাচার করেছে আমার উপরে। এই যে জিনিসগুলো আপনি কিশোর কুমার তার গান শুনুন, এই যে নেই তবু নাম তার সিংহ, 50 দশকের গানগুলোর কথা বলছি। এই গানগুলো দেখলে বলছে রুমা গো ঠাকুরতা, তার গান দেখো দেখো সুখ তারা আখি মেলি চায় নির্জন সৈকতে, একটা গানকে আটপৌড়ে ভাবে গাও, কিন্তু কত অন্তঃস্পর্শ হয়। দেবব্রত বিশ্বাস যখন গাইছেন কোমল গান্ধারে বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ, আজ তখন সত্যিই মনে হচ্ছে বিদ্রোহ আপনার দরজায় করা হচ্ছে, ওটা রেকর্ডের বিদ্রোহ না। আপনি যদি এইরকম গায়ক থাকেন তাহলে হবে। আজকে আমরা ফাঁকিবাজিতে অভ্যস্ত হয়ে গেছি।
আমরা ভেবেছি যে আমাদের পোশাক আশাক দিয়ে, পারফিউম দিয়ে, যেমন আমরা বিয়েতে যাই তেমনি আমরা কোথাও যাব, আপনি চুপ করে থাকবেন, আমি মেরে দিয়ে বলে যাবো আগে চেকটা চাই, আগে চেকটা চাই। বাঙালির গান কেন শোনে না, কেন শুনে না? তারাক মাহমুদ, হেমন্ত মুখার্জি, মান্না দে, কিশোর কুমারের গান শোনেই না। তো যেখানে যেখানে অভাব আমাদের, সেটা হচ্ছে তপস্যা আর সম্পদের দারিদ্র। এত জিনিস এসে গেছে আমাদের টুটি ঢাকা যে আমরা আর মনোযোগ দিয়ে গাইছি না। যে বাঙালি এককালে মনোযোগ দিয়ে চিত্রনাট্য লিখত, সে কোনো চিত্রনাট্য দাঁড় করাতে পারছে না, আমরা গল্প দাঁড় করাতে পারছি না যে এটা বিশ্বাস্য বা যেটা দেখে ভালো লাগে। শেষ চিত্রনাট্য বা আমরা দেখতাম, ধরুন একটা জিনিস সুন্দর হয় কখন, শ্রীমান পৃথ্বীরাজ শেষ দৃশ্য ভাবো, এত সুন্দর চুমুর দৃশ্য আমি সারা জীবনে দেখি। দেখবেন শেষ দৃশ্য কোথাও ঠোঁট মোট দেখানো হয়নি, ওসব এখনকার বাংলা ছবিতে দেখানো হয়, শরীরই দেখানো হয়নি। তুই একটি মেয়ে, সে আরেকজনের পায়ের ওপর দাঁড়ালো, একটু গোড়ালিটা উঠল, সেটাও বড় কথা। গোড়ালিটা ওঠার ফলে আমরা বুঝলাম কি হতে যাচ্ছে, আমাদের দেখানো হয়নি একবার। আমরা দেখলাম সায়ার পাটটা, যে সায়ার পাট, সেই সায়া কেনার জন্য তরুণ মজুমদার নিজে গড়িয়াহাটে বহু ঘোরাঘুরি করেছেন। এই তরুণ মজুমদারের মৃত্যুর পরে আমি জিজ্ঞেস করছি, আপনি এরকম ছায়া পাওয়া যায়? তা ওই ছবিটা দেখি, তাতে ওরা বলছেন যে না, আজকাল আর দাদা এইসব ছায়া মেয়েরা পড়ে না, এগুলো আগে পড়তো। কিন্তু এই যে আগে পড়তো, এটা ভাবার জন্য যে একজন ডিরেক্টরের সমস্ত মনোযোগ নিবদ্ধ হচ্ছে এবং সেইটা এইভাবে আসছে। আর চুম্বন, বাংলা ছবি দেখবেন আর কোনো চুম্বন এরকম স্মরণীয় নয় যেখানে চুম্বন দেখানোই হয়। একটা সৌন্দর্য বোধ আমাদের জীবনে যেটা প্রধান সমস্যায় দাঁড়িয়েছে, যে আমরা সৌন্দর্য বিরহিত হয়ে গেছি। আমাদের ধারণা চোখে আঙুল দিয়ে বোঝাতে হবে এই সুন্দর অথবা অসুন্দর। আসলে যেমন মায়ের কোলে শিশু সুন্দর, হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় শব্দ সুন্দর, তেমনি সুন্দরের স্বাভাবিক পরিশ্রম করে যেতে হয়। যেমন বুদ্ধদেব 80 বছর বয়সে প্রথম বুঝেছিলেন যে প্রকৃতই জ্ঞান নির্মল, তার জন্য থেকে 80 বছরের তপস্যা দিয়েছিল। আমাদের গায়করা বা গায়িকারা সেই পরিশ্রম করছেন না, শব্দও সেই রকম। যে স্বর্ণযুগ বলছেন, এখন নস্টালজিয়া, বাঙালি যেমন বলে আগে এই যে ছবিগুলো, আমরা সবাই জানি আমাদের মধ্যে এদের কেউ নেই, এদের অর্ধেক লোকেরাও নেই, এদের 10 ভাগের 1 ভাগ লোকেরাও নেই। এই তিনজন যে বাংলা লিখতেন, 3 বন্দ্যোপাধ্যায়, এদের মাঝের জন্য তো শতবর্ষ। আপনি ভাবতে পারেন একটা হাসুলবাগের কথা লিখবে কেন? এখন লিখছে, 7 দিনের মধ্যে ডিজিটাল সংস্করণ বেরিয়ে যাচ্ছে, আপনার মোবাইলে এসে যাচ্ছে। কেন বলুন তো? কেউ কেনে না। অটামে শরৎকালে কিছু বিজ্ঞাপন সংস্থা নিয়োগ করে বলে ওই লেখাগুলো আনন্দবাজার বা ওরা ছাপে। হাসুলিবাগের রূপকথা লেখা হবে না, সে আনন্দবাজারের সম্পাদকও জানেন, দেশের সম্পাদকও জানেন। আনন্দবাজারের প্রথম শারদিয়া বেরিয়েছিল মানিকবাবুর শহরবাসের ইতিকথা নিয়ে আর রবীন্দ্রনাথের ল্যাবরেটরি নিয়ে। সে যে আর লিখতে কেউ পারবে না, সেটা ওরা ভালোভাবে জানে। ওরা কি করতে পারে? ওরা সাজিয়ে গুজিয়ে পাউডার, টমেটো, ডিওডোরেন্ট দিয়ে কিছু নারীকে এবং পুরুষকে আমাদের কল্পিত বিবাহশালায় হাজির করতে পারে, সেরকমভাবেই ওরা হাজির করে। তাই গান বলে প্রচারিত হয়। আমরা ভাবি, শুনি, ভুলেও যাই। আমাদের জন্য পড়ে থাকে এই গানগুলো, যেগুলো স্বপ্নের মধ্যে নড়াচড়া করে, একবার শুধু খানি খানি বলে তুই যা।